This is Earth, and we are heading to Europe. Our destination? Belgium. Famous for chocolates, waffles, and stunning architecture. Join us to explore the এই hidden. বোনকো থামো থামো থামো, আর ইংলিশ বলা লাগবে না। ঠিক এরকমটাই হয়েছে আমাদের সাথে। বেলজিয়াম ব্রাসেলসের বাস ছিল সকাল 9:30টায়, কিন্তু আমরা বাসটি মিস করে ফেলি। কারণ ছিল রাতে আমাদের বোন সাদিয়ার বাগেট ক্রোয়াসান খেতে ইচ্ছা হয়, যা প্যারিসে খুবই ফেমাস। তাই আন্টি সকাল সকাল সুপার শপে গিয়ে আমাদের সবার জন্য ওগুলো নিয়ে আসেন। এখানে মূলত আমাদের সময়টা চলে যায় এবং আমরা দৌড় দিয়েও বাসটি পাইনি। रुको जरा सबर करो। কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য সমাধান চলে আসে। আমরা কল দিই ব্লা ব্লা কার বাসের হেল্পলাইনে। আমাদের সমস্যার কথা জানালে তারা 92 ইউরোসের একটা ভাউচার দেয় এবং সেটা দিয়ে আমরা সকাল 10:30টার টিকিট কেটে ফেলি। এই জন্য আমরা ব্লা ব্লা কার বাসের প্রতি খুবই কৃতজ্ঞ। আমরা বাস টার্মিনালে গিয়ে বাস নাম্বার অনুযায়ী বাসটি খুঁজে নেই। প্যারিস সেন্টার থেকে ব্রাসেলস যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। আমার ভিডিওতে হঠাৎ করে সিফাত ভাইয়ের এই গেস্ট অ্যাপিয়ারেন্স দেখে অবাক হওয়ার কিছু নেই। Well, he was a non-paid actor here. But still, thank you so much সিফাত ভাই, আমাদের সবাইকে প্যারিস থেকে বেলজিয়াম যাওয়ার এই ঘটনাটা এত সুন্দরভাবে এক্সপ্লেইন করে শোনানোর জন্য। এবং পুরো ভিডিও জুড়ে আমি সাদিয়া আছি আপনাদের সাথে। আজকে শোনাবো আমার বেলজিয়াম ভ্রমণের কাহিনী। তমা আন্টির বাসায় থেকে বিদায় নিয়ে বের হতে যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল, যার জন্য আমি প্রথম থেকে অনেক বেশি নার্ভাস ছিলাম যে হয়তো আমরা বাসটা মিস করে ফেলবো। এন্ড ঠিক হলো তাই। তার জন্য সেই ভয়ে আমি কিন্তু সকাল থেকে কিছুই রেকর্ড করতে পারিনি। এর জন্য ভাবলাম সিফাত ভাইয়ের ব্লগ থেকে আপনাদের সবার সাথে শেয়ার করি যে আসলে প্যারিসে আমরা কিভাবে বেলজিয়ামে যাওয়ার বাসটা মিস করেছিলাম। Well, बड़े बड़े देशों में ऐसे छोटी छोटी बातें होती रहती है सेनोरिटा। लेट्स मूव फॉरवर्ड। বাসে উঠে একটু সেটেল ডাউন হয়ে আমি আমার ব্যাগ থেকে বের করলাম তমা আন্টির দেওয়া সেই ক্রোসান্ট আর পেইনো শোকোলাদ। এন্ড এই সময়টাতে আমার মনে হচ্ছিল আই হ্যাভ লেফট আ পিস অফ মাই হার্ট ইন প্যারিস। এই ট্রিপটাতে আমার ঠিক যতটুকু এক্সপেকটেশন ছিল তার থেকেও অনেক অনেক বেশি আমি পেয়েছি। তমা আন্টির হসপিটালিটি, প্যারিস শহরের অলিতে গলিতে ঘুরে দেখা, আমার নিজের ফার্স্ট ফ্ল্যাগশিপ ডিভাইস কেনা থেকে শুরু করে আরো অনেক অনেক জিনিস যেগুলো আমি হয়তো আসার আগে এক্সপেক্টও করিনি, সেগুলো আমি এই ট্রিপটাতে এক্সপিরিয়েন্স করতে পেরেছি। And now I'm moving forward to Belgium with a heart full of gratitude, alhamdulillah. প্ল্যান ছিল বাসে উঠে আমি একটু ঘুমিয়ে নেব, যাতে করে বেলজিয়ামে সারাটা দিনের ঘোরাঘুরিতে আমি এনার্জেটিক থাকতে পারি। কিন্তু এই ইউরোপিয়ান ল্যান্ডস্কেপ দেখার পরে আমার আর একটুও ঘুম আসছিল না। মনে মনে ভাবছিলাম হয়তো এখানে আমার আর কখনোই আসা হবে না। তাই এই মুহূর্তের সবটুকু সৌন্দর্য আমি অ্যাবজর্ভ করে নেওয়ার চেষ্টা করছিলাম। মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে আমাদের জীবনে এত বেশি কিছু দেন যতটা হয়তো আমরা কখনো আল্লাহর কাছে চাইও নি। আর আমাদের জীবনের এই মুহূর্তগুলোই আমাদেরকে মনে করিয়ে দেয় যে হি ইজ দ্য বেস্ট প্ল্যানার।
দেখতে দেখতে আমরা এসে পৌঁছেছি বেলজিয়ামের ব্রাসেলস মিডি ট্রেন স্টেশনে এবং এখান থেকেই আমাদের আজকের জার্নি শুরু হচ্ছে। বাস থেকে নেমে আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে তৈরি হয়ে গেলাম ব্রাসেলস সিটিটাকে এক্সপ্লোর করার জন্য। বাস মিস করার জন্য যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল, আমাদের এখানে দুপুরে পৌঁছাবার কথা থাকলেও আমরা বিকালের ঠিক সোনালি আলোয় ব্রাসেলস সিটিটাকে এক্সপ্লোর করার সুযোগ পাই। হাঁটতে হাঁটতে আমরা এখন এসে পড়েছি হালিপোর্ট পার্কে এবং এই পার্ক ধরে একটু এগোতেই আমরা দেখা পাই হালিপোর্ট গেটের। এই গেটটি কিন্তু পোর্টেডে হাল নামেও পরিচিত। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট রিমেইনিং মেডিভাল সিটি গেট ইন ব্রাসেলস সিটি। এটি বর্তমানে একটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটির ভেতরে প্রায় 169টি সিঁড়ি বেয়ে কিন্তু চূড়ায় পৌঁছানো যায়। বর্তমান সময়ে এই গেটের ভেতরে বিভিন্ন ধরনের এক্সিবিশনও কিন্তু নানান সময়ে হয়ে থাকে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু তেমন কোনো এক্সিবিশন আমরা দেখতে পাইনি। প্যারিস থেকে ব্রাসেলসের ভৌগোলিক দূরত্ব খুব বেশি না হলেও এই দুই সিটির মধ্যে কালচারাল অ্যান্ড আর্কিটেকচারাল ডিফারেন্স কিন্তু একদম চোখে পড়ার মতো ছিল। পায়ে হেঁটে বেশ অনেকক্ষণ ব্রাসেলস সিটির আশেপাশের এরিয়াগুলো এক্সপ্লোর করার পরে এবারে আমরা সোজা চলে যাচ্ছি বাস ধরে গ্র্যান্ড প্লেসের উদ্দেশ্যে। আমাদের এই বাস রাইডটা খুব বেশি লম্বা হবে না, আশা করছি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা গ্র্যান্ড প্লেসের কাছাকাছি কোনো একটা জায়গায় পৌঁছে যাব। এই ট্যুরটাতে শুরু থেকেই সবকিছু কেমন যেন প্ল্যান মাফিক হচ্ছে না। আমরা ঠিক যেমনটা প্ল্যান করেছিলাম 10 থেকে 15 মিনিটেই পৌঁছে যাব গ্র্যান্ড প্লেসে, কিন্তু আজকে ব্রাসেলস সিটিতে অনেক বড় একটি প্রোটেস্ট আছে, যার জন্য বেশিরভাগ রাস্তায় বন্ধ থাকায় বাস আমাদেরকে গ্র্যান্ড প্লেস থেকে বেশ দূরে একটি এরিয়াতে নামিয়ে দেয়। এখান থেকে এখন আমরা হেঁটেই রওনা হব। বাস থেকে নামা অবধি কিন্তু আমরা জানতাম না প্রোটেস্টটা আসলে ঠিক কিসের। কিছু দূর এগিয়ে যেতেই আমরা বুঝতে পারলাম এখানে প্যালেস্টাইনে সিজ ফায়ারের জন্য প্রোটেস্ট হচ্ছে। এখন তো নিশ্চয়ই আর আমাদের বসে থাকার উপায় নেই, আমরা সবাই মিলে প্রোটেস্টারদের সাথে জয়েন করলাম তাদের এই র্যালিতে। প্যালেস্টাইনের মুক্তির দাবিতে মুখরিত হচ্ছিল ব্রাসেলসের আকাশ বাতাস। হাজারো মানুষ, নানা জাতি, ধর্ম, গোত্র, বর্ণ, তারা সবাই মিলে একসাথে স্লোগান দিচ্ছিল প্যালেস্টাইনের মুক্তির জন্য। কি অদ্ভুত, তাই না? আমরা আমাদের প্রাণের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষদের সাথে একদম অচেনা একটা সিটিতে একসাথে গলা মিলিয়ে দাবি জানাচ্ছিলাম, উই ওয়ান্ট সিজ ফায়ার ইন প্যালেস্টাইন। কিছুক্ষণের জন্য আমাদের কিন্তু মাথায় ছিল না আমরা ঠিক কোন দিকে যাওয়ার জন্য বাস থেকে নেমেছি। আমরা প্রোটেস্টারদের সাথে স্লোগান দিতে দিতে হাঁটতে থাকি এবং অনেকক্ষণ হাঁটার পরে আমরা দেখতে পাই যে আমরা ঠিক যেখানে যেতে চেয়েছিলাম ঠিক তার সামনেই এসে পৌঁছে গিয়েছি। এই মুহূর্তে আমরা আছি ব্রাসেলস সিটির ওয়ান অফ দ্য টপ ট্যুরিস্ট অ্যাট্রাকশন ম্যানিকেন পিসের সামনে। এখানকার লোকালদের মতে অনেকেই বিশ্বাস করেন ম্যানিকেন পিসের এই ছেলেটি একসময় ব্রাসেলস সিটিকে রক্ষা করেছিল। হাঁটতে হাঁটতে কখন যে এত বেশি ক্ষুধা লেগে গিয়েছে আমরা কিন্তু টেরই পাইনি, এবং আমাদের নাকে অনেক সুন্দর একটা গ্রান আসছিল ওয়াফলের। বেলজিয়াম আসবো আর ওয়াফল খাবো না তাই কি হয়? ব্রাসেলস পেন্টাগন এরিয়াতে বেশ কয়েকটি ফেমাস ওয়াফলের দোকান আছে, তারই মধ্যে একটিতে আমরা ঢুকে পড়লাম আমাদের বাকেট লিস্ট পূরণ করতে।
বেলজিয়ামের চকলেট এবং ওয়াফল দুটি যেহেতু অনেক বেশি ফেমাস, তাই আমি চকলেট টপিং দিয়ে এখান থেকে একটি ওয়াফল অর্ডার করে ফেললাম এবং কিছুক্ষণের মধ্যেই চলে আসলো গরম গরম ফেমাস বেলজিয়ান ওয়াফল। এবং এর টেস্টের ব্যাপারে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট ডেজার্ট আই হ্যাভ এভার হ্যাড। ও, কথায় কথায় তো আপনাদেরকে বলাই হয়নি, আমাদের আজকের এই ট্রিপে আমাদেরকে হোস্ট করছেন আলিফ ভাই। আলিফ ভাই হচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ডিপার্টমেন্টের আমাদের একজন অ্যালামনাই। উনি আজকে আমাদেরকে ব্রাসেলস সিটিটা ঘুরে দেখাবেন। আলিফ ভাই প্রথমে আমাদেরকে নিয়ে যাচ্ছেন গ্র্যান্ড প্লেসে, যেটি বেলজিয়ামের সবথেকে ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর মধ্যে একটি। একটা ইন্টারেস্টিং স্টোরি বলি। আমার সাথে আলিফ ভাইয়ের পরিচয় ড্যাফোডিলে ভর্তি হওয়ারও বেশ অনেক দিন আগে, 2020 সালে। কিন্তু বাংলাদেশে থাকতে কিন্তু আমাদের কখনোই দেখা হয়নি। আমাদের প্রথমবার দেখা হয় বেলজিয়ামের ব্রাসেলসে। And now I'm welcoming you all from the grand place of Brussels. আমার চারপাশে এখানে আপনারা বেশ কয়েকটি সিগনিফিক্যান্ট বিল্ডিং দেখতে পাচ্ছেন, যাদের মধ্যে একটি হলো ব্রাসেলস সিটি মিউজিয়াম। এছাড়াও এখানে রয়েছে টাউন হল, গথিক কিংস হাউস অর ব্রেড হাউস, এরকম বেশ কয়েকটি সিগনিফিক্যান্ট আর্কিটেকচার। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ব্রাসেলস সিটিতে আমার সব থেকে পছন্দের জায়গা কোনটি, তাহলে নিঃসন্দেহে সেটি হবে এই জায়গাটি। এই রাস্তাটির দুধারে রয়েছে ব্রাসেলসের সব থেকে ফেমাস চকলেট শপগুলি। দুধারের চকলেট শপগুলোতে এখন আমরা ঢুকছি না, কারণ এখন আমরা যাচ্ছি বোর্স প্যালেসে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এখানে আমরা আবারও আসবো আমাদের চকলেট শপিং করার জন্য। Welcoming you all from the former stock exchange building of Brussels, which is the Bourse Palace. এই বিল্ডিং এর একটা ইন্টারেস্টিং ফিচার আপনাদের সাথে শেয়ার করি। এখানে চারপাশে যে উইন্ডোগুলো দেখতে পাচ্ছেন, তাদের উপরে ইউরোপের বিভিন্ন সিটির নাম লেখা আছে। এবং এই বিল্ডিংটার ঠিক মাঝে রয়েছে অনেক বেশি ইন্টিগ্রেট ডিজাইন করা একটা ডোম। বোর্স প্যালেস থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমরা গ্র্যান্ড প্লেসের আশপাশের এরিয়াগুলো হেঁটে এক্সপ্লোর করব। ইউরোপের অন্য আর যে কোনো সিটি থেকে ব্রাসেলসের নাইট লাইফ কিন্তু আমার কাছে বেশ জমজমাট মনে হয়েছে। এখানে মানুষজন বেশ রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করে, বিভিন্ন রেস্টুরেন্টে ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের সাথে আড্ডা দেয়, যে ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজ থেকে ঠিক 4-5 বছর আগে আমার সাথে যখন আলিফ ভাইয়ের পরিচয় হয়, তখন কিন্তু আমরা দুইজনের একজনও এটা কল্পনাও করিনি আমাদের প্রথম দেখা হবে ব্রাসেলস সিটিতে, এবং কোনো এক নভেম্বরের সন্ধ্যায় আলিফ ভাই আমাদেরকে ব্রাসেলস সিটি ঘুরে দেখাবেন। এবারে একটা মজার ঘটনা শেয়ার করি। ঠিক 8-10 জন বাংলাদেশি টিনেজার মেয়ের মতো আমারও কিন্তু সন্ধ্যার পরে কখনোই বাসার বাইরে থাকার পারমিশন ছিল না। এবং এটি নিয়ে আমি আমার স্কুল কলেজের বিভিন্ন অর্গানাইজেশনে যাদের সাথে সোশ্যাল ওয়ার্ক করতাম তাদের বেশ প্যারা খেতে হয়েছে, কারণ আমার আম্মার কড়া অর্ডার ছিল আমাকে সন্ধ্যার মধ্যেই বাসায় ফেরত যেতে হবে। তারা সব সময় তাই চেষ্টা করতেন যে কোনো কাজে মাগরিবের আজান হওয়ার আগেই আমাকে তাড়াতাড়ি বাসায় পৌঁছে দেবার। তেমনই একজন স্কুলের সিনিয়র হচ্ছেন শাকিল ভাই।
উনি আলিফ ভাইয়ের ক্লাসমেট ছিলেন ড্যাফোডিলের সফটওয়্যার ডিপার্টমেন্টে। আলিফ ভাই আর শাকিল ভাই এটা নিয়েই মজা করছিলেন যে যেই মেয়ের কিনা জীবনে কোনোদিন সন্ধ্যার পরে বাসার বাইরে থাকার পারমিশন ছিল না, সে কোনো এক নভেম্বরের সন্ধ্যায় ইউরোপের ব্রাসেলস সিটিতে একা একা ঘুরে বেড়াচ্ছে। আর এই মোমেন্টটায় আমি কিন্তু ম্যানিফেস্টেশনের পাওয়ার রিয়েলাইজ করতে পারছিলাম। যখন আমি টিনেজার ছিলাম আমার অনেক ইচ্ছা ছিল যে কোনো একটা সময় আমার লাইফটা হবে ফ্রি বার্ডের মতো, যখন আমি বিশ্বের আনাচে কানাচে ঘুরে বেড়াতে পারবো, দেখতে পারবো বিশ্বের নানা ধরনের বিস্ময়। স্কলারশিপ পাওয়াটা সব স্টুডেন্টের জীবনেই স্বপ্ন থাকে এবং সবার জন্যই এই এক্সপিরিয়েন্সগুলো স্পেশাল হয়, কিন্তু আমার কাছে আমার ইরাসমাস স্কলারশিপের প্রত্যেকটা দিন অনেক বেশি স্পেশাল, কারণ this is the life I have always prayed for. কথায় কথায় অনেক দূরে এসে পড়েছি, আপনারা আবার ভুলেও এটা ভাববেন না যে আমি চার্চে গিয়ে প্রে করছি। এখানে আমরা অনেক বড় একটা চার্চ দেখতে পেয়েছিলাম যেখানে ভেতরে কোনো একটা ধর্মীয় রিচুয়াল করা হচ্ছিল। ঠিক কি আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বলতে পারবো না, কিন্তু আমরা চার্চের ভেতরে গিয়ে সেই ধর্মীয় রিচুয়ালটা দেখেছি এবং চার্চের আর্কিটেকচারগুলো এনজয় করে তারপরে বের হয়ে এসেছি। চার্চের ভেতরে যেহেতু প্রে করা হচ্ছিল, এখানে কোনোই শব্দ করা যাবে না। আমরা চুপচাপ চার্চের আর্কিটেকচার দেখে এখান থেকে সোজা আপনাদেরকে নিয়ে যাব দ্য ভিউ এর সামনে, যেখান থেকে ব্রাসেলস সিটির 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ও হ্যাঁ, শুধু ব্রাসেলস সিটির ভিউই না, আমি কিন্তু এখানে টেলিস্কোপ দিয়ে আকাশের তারাও দেখেছি। দ্য ভিউ এনজয় করার পরে আমরা হেঁটে হেঁটে আবারও এসে পড়েছি গ্র্যান্ড প্লেসে। ঠিক যেমনটা আপনাদেরকে কথা দিয়েছিলাম, এবারে আমরা যাব চকলেট শপিং করতে। আমার মনে হয় এটা আমার সাথে সাথে অন্য সবাই রিলেট করতে পারবে যে চকলেট শপে গেলে আমরা সবাই কিন্তু বাচ্চা হয়ে যাই। এখানে আমি ঘুরে ঘুরে চকলেট দেখছিলাম, কিন্তু একেবারেই ডিসাইড করতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা নিব। আমার কাছে মনে হচ্ছিল আমি সবগুলো চকলেট উঠিয়ে বাসায় নিয়ে যাই। পৃথিবীতে এক চকলেটের যে কত রকম ভ্যারিয়েশন হওয়া সম্ভব তা ব্রাসেলসে না আসলে কিন্তু আমি জানতামই না। এখানে অ্যাটলিস্ট কয়েক হাজার রকমের ডিফারেন্ট ফ্লেভার, টেস্ট অ্যান্ড ডিজাইনের চকলেট পাওয়া যাচ্ছিল, যেটি আমাকে আরও অনেক বেশি কনফিউজড করে দিচ্ছিল। এই মুহূর্তে আমি আছি লিওনিডাসে, যেটি ব্রাসেলসের বেশ ফেমাস একটি চকলেট শপ, এবং এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব ব্রাসেলসের চকলেট শপিংয়ের সব থেকে এক্সাইটিং জায়গায়, যেটি হলো এই চকলেট ফাউন্টেনটি। এখানে ওপর থেকে নিচ পর্যন্ত চকলেট পড়ছিল এবং এর ঘ্রাণে যে কোনো চকলেট প্রেমীর নিজেকে সামাল দেওয়া কষ্টকর হয়ে যাবে। আমি এখানেও ঘুরে ঘুরে দেখছিলাম ঠিক কোন চকলেটগুলো আমি এখান থেকে নিয়ে যেতে পারি, এবং অল্প সময়ের জন্য আমার কাছে মনে হচ্ছিল আমি চার্লি ইন দ্য চকলেট ফ্যাক্টরি মুভিটার কোনো একটা সিনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। অনেকগুলো চকলেটের দোকান দেখাদেখির পর আমি ফাইনালি ডিসাইড করলাম লিওনিডাস থেকে আমি আমার বাসার জন্য চকলেট নিয়ে নিব, এবং এরপরে আমরা এখান থেকে কিন্তু বেলজিয়ামের বিখ্যাত বেলজিয়ান ফ্রাইজও খেতে গিয়েছিলাম। এরই মধ্যে দিয়ে সমাপ্ত হচ্ছে আমার বেলজিয়াম চ্যাপ্টার। ইনশাল্লাহ কোনো একদিন বেঁচে থাকলে বেলজিয়ামে আবারও যাওয়া হবে।